বইমেলা শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো, অনেকদিন পরে আমরা এই ভিডিওটা আনছি যে বইমেলা থেকে কোন বইগুলো কিনেছি। আপাতত আমার কাছে সম্ভবত 15-20টা বই রয়েছে, আর কিছু বই আমি এখনো হাতে পাইনি, পরে সেগুলোর কারণ বলছি। যে বইগুলো আমি কিনেছি সেগুলো আমি কেন কিনলাম বা যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো নিয়ে কিছু কথা, বা আমরা যে বুক লিস্ট আমাদের দেখিয়েছিলাম উইশ লিস্ট, তার সঙ্গে কতগুলো মিললো সেগুলো আপনারা এই ভিডিওতে জানতেই পারবেন। প্রথম বই আমি সাহিত্য একাডেমির স্টল থেকে কিনেছি, বর্ষার ঝর্ণা। আমি ওই যেটা সাজেশন ভিডিওতে বলেছিলাম যে সাহিত্য একাডেমির স্টলে আমি প্রত্যেকবার ঢুকি এবং আপনাদেরও বলেছিলাম। এই বইটা কেনার পেছনে দুটো কারণ ছিল। এক তো সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত নেপালি গল্প সংকলন, আমি নেপালি গল্প কখনো পড়িনি। আর একটা কারণ ছিল মাত্র 55 টাকা মুদ্রিত মূল্য ছিল। দুটো কারণে আমার মনে হয়েছিল এই বইটা আমার নেওয়া উচিত। এবং এখানে যে কটা গল্প আছে সবগুলোই আমার পড়া হয়ে গেছে। গল্পগুলো বেশ সুন্দর, কোনোটা ঐতিহাসিক রয়েছে, কোনোটা বেশ একটা অলৌকিক মানে পরাবাস্তব জগতের রয়েছে, সুন্দর নর্থ বেঙ্গলের বর্ণনা রয়েছে, কালিম্পংয়ের অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে। আমার এই বইটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, ভাইয়েরও হয়ে গেছে। এই বইটা নিয়ে আমি পরে কখনো ভিডিও বানাবো। ছোট্ট একটা বই, কিন্তু পড়তে আমার বেশ ভালো লেগেছে। আলাদা আলাদা স্বাদের গল্প এবং নেপালি গল্পের প্রতি বা নেপালি সাহিত্যের প্রতি আমার একটুখানি ইন্টারেস্ট বৃদ্ধি হয়েছে এবং এরপরে আমি আরও পড়তে চাইবো। এরপর আমি সেম স্টল থেকে যে বইটা কিনেছিলাম সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সংস্কৃত গল্প সংকলন ইক্ষুগন্ধা। ইক্ষুগন্ধা এই বইটাও কেনার পেছনে ওই দুটোই কারণ রয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। যদিও সংস্কৃত কিছু নাটকের অনুবাদ আমি পড়েছি, তবু আমার মনে হয়েছে গল্প আমি পড়ে দেখতে চাই, বিশেষ করে এই সময় কি লেখা হচ্ছে। আর মুদ্রিত মূল্য ছিল মাত্র 60 টাকা। এই বইটাও আমি শেষ করেছি, আমার বেশ ভালো লেগেছে। এই দুটো বই নিয়ে আমি পরে কখনো ডিটেলসে কথা বলবো। ছোট্ট ছোট্ট বই, শেষ করতে কিছুই লাগে না, জাস্ট বসলে শেষ হয়ে যায়। বেশ আলাদা আলাদা ধাঁচের গল্প, তো বেশ ভালো লাগে। এরপরে আমি আরও একটা বই কিনেছিলাম সাহিত্য একাডেমির স্টল থেকেই, সেটা হচ্ছে সিন্ধি উপন্যাস হঠযোগী। আমি কখনো সিন্ধি উপন্যাস পড়িনি এর আগে, যেহেতু সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বই সেজন্য আমার মনে হয়েছিল নিতে পারি। এবং সিন্ধি ভাষারও কোনো লেখা আমি পড়িনি, এখানে একটু ইলাস্ট্রেশন রয়েছে। এই বইটার মুদ্রিত মূল্য 90 টাকা। এটা একটা উপন্যাস, এই উপন্যাসটা আমি এখনো পড়িনি, তবে অবশ্যই পড়ে ফেলবো, কারণ ছোট একটা উপন্যাস, 80 পাতার মতন রয়েছে। এটা শেষ হলে আমি এই 3টে বই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এরপর আমি যে বইটা দেখাবো সেটা হলো অরিত্র চক্রবর্তীর লেখা বাইনারি ব্রহ্ম। এই বইটা ভাইয়ের শেষ হয়ে গেছে। বইটা মূলত হচ্ছে ঐতিহাসিক, পৌরাণিক এবং কল্পবিজ্ঞান 3টের মিশেলে রয়েছে। এখানে আপনারা প্রচ্ছদ যদি দেখেন তাহলে এইখানে দেবতাদের ছবি দেখছেন, অসুরদের ছবি দেখছেন, একটা ঋষিমুনির ছবি দেখছেন, এখানে আধুনিক যন্ত্র এবং একটা মেয়ে যার অর্ধেক দেবী অর্ধেক মানবী। তো এখানে শুরু হয় যে সিন্ধু সভ্যতা ডুবে যাচ্ছে বা হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো জলের তলায় যাচ্ছে, একই সাথে বহিঃশত্রুর আক্রমণ হচ্ছে এবং এক প্রাচীন ঋষি ঋষভ তিনি হচ্ছে সেই জ্ঞানকে লুকিয়ে রেখে যেতে চান ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি সেই জ্ঞানকে যে সংরক্ষিত করছেন সঠিক সময় এলে সেটা ফিরে আসবে কিনা বা কার হাতে আসবে। বৈজ্ঞানিক মঞ্জুশ্রী, ঐতিহাসিক বা ইতিহাসবিদ অর্জুন এবং তারপরে আরও কিছু চরিত্র মেঘনা, যাদের মাধ্যমে দেবী শক্তি বা তাদের মানবিক দিক মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং তারা এই জ্ঞানকে কতটা সংরক্ষিত করলো, এই নিয়ে একটা কল্পবিজ্ঞানের উপন্যাসই মূলত। ভাই শেষ করেছে এবং খুব তাড়াতাড়ি এই বইটা আমিও শেষ করার চেষ্টা করব। বইটার মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা, বিন্দু বিসর্গ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এর পরের যে বই সেটা হচ্ছে মৌন মগধে। এটা অভিক মুখোপাধ্যায়ের লেখা একটা ঐতিহাসিক গল্প সংকলন। বইটার মুদ্রিত মূল্য 177 টাকা, বিভা প্রকাশনীর বই। এখানে যে গল্পগুলো রয়েছে আপনারা সূচিপত্র দেখতে পাচ্ছেন এবং এই বইতে রয়েছে প্রচুর ইলাস্ট্রেশন প্রত্যেকটা গল্পের শুরুতে। এখানে কোথাও বুদ্ধের কথা এসেছে, কখনো অশোকের কথা এসেছে, কখনো মোহাম্মদ বিন তুগলকের কথা এসেছে, রাজপুতানার কথা এসেছে। আবার একদম শেষ গল্প যেটা রয়েছে লিঙ্গপেন, সেখানে একদম আদিম মানুষের কথা এসেছে, মানে একদম পৃথিবীর শুরুর দিকের গল্প। আমার বেশ ভালো লেগেছে, আলাদা আলাদা সময়কালকে তুলে ধরা হয়েছে। আরও একটা জিনিস যে ইতিহাস সবসময় দুটো কথা বলে, মানে দুটো তথ্য দেয় বা একাধিক তথ্য দেয়। এখানে কম আলোচিত তথ্যগুলোকে কাজে লাগিয়ে লেখক লেখাটা লিখেছেন, যেগুলো হয়তো কিছুটা বিতর্কিত, সেদিক থেকেও আমার খুব ভালো লেগেছে। এই বইটা শেষ হয়ে গেছে আমার পড়া এবং এটা নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। এরপর যে বইটা আমি দেখাবো সেটা হলো মৌন মগধে 2, অভিক মুখোপাধ্যায়েরই লেখা, বিভা প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটা একটা মানে ঐতিহাসিক গল্প সংকলনও বলা যায় এবং তার সাথে একটা উপন্যাসিকা রয়েছে। এই বইটা আমার একদমই পড়া হয়নি। অভিজ্ঞতার লেখা আমার বেশ ভালো লাগে এবং মৌন মগধে পড়ে আমার ঐতিহাসিক লেখাও বেশ ভালো লাগলো। তো সেই এটাও আমি পড়বো, এখনো পড়ার সময় হয়ে ওঠেনি। এই বইটা পড়া শেষ হলে কথা হবে। 244 টাকা মুদ্রিত মূল্য রয়েছে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো
ওবায়দ হকের লেখা তেইলাচোরা। ওবায়দ হক আমার ভীষণ পছন্দের লেখক। এই মুহূর্তে যারা লিখছেন তাদের মধ্যে ওবায়দ হকের স্পেশালি সামাজিক লেখার জন্য আমি তার লেখার গুণমুগ্ধ ভক্ত। এবং তেইলাচোরা বইটা অনেক আগের থেকেই পাওয়া যায়, খোয়াবনামা থেকে প্রকাশিত হয়। বহুদিন আমি বইটা খুঁজে খুঁজে পাইনি, এবার বইমেলায় খোয়াবনামার স্টলে গিয়ে আমার হঠাৎ করে চোখে পড়ে যায়। 150 টাকা মুদ্রিত মূল্য। এই বইটা আমার পড়া হয়ে গেছে এবং এটা আমি জাস্ট পড়া শুরু করেছিলাম। পড়া শুরু করার পর একদম শেষ করেই উঠেছিলাম, মানে যে রাতে শুরু করে শেষ করে উঠেছি। আমার ভীষণ ভালো লেগেছে। ডিটেলস আমি কোনো ভিডিওতে কথা বলবো। এবং এই উৎসর্গ পাতাটা আমি অনেক দিন আগে যখন বইটা আউট অফ প্রিন্ট ছিল, আমি একজনের কাছ থেকে একটু ছবি নিয়ে এটুকু পড়েছিলাম। তখন অনেকেই PDF পড়ছিল, আমার মনে হচ্ছিল যে না পরে আমি পড়বো, কিন্তু এটুকু পরে আমার মনে হয়েছিল বইটা অ্যাভেলেবেল হলেও আমি পড়বো না। সেই জন্য অ্যাভেলেবেল হওয়ার পরেও বইটা আমি আর খোঁজার চেষ্টা করিনি। এবার বইমেলা আমার মনে হলো যে ওবায়দ হক তো আমি সব পড়ি, নিয়েই দেখি। তারপরে মনে হচ্ছিল এটা পড়ে আমি ভেতর সম্পর্কে একদম অন্যরকম একটা ধারণা করেছিলাম। তো এটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি অন্য ভিডিওতে ডিটেলসে কথা বলবো অবশ্যই তেইলাচোরা নিয়ে, মানে মানুষের জীবন দর্শন আলাদা, মানে ওবায়দ হকের লেখায় জাদু আছে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো মোস্ট প্রবাবলি এখনকার বেস্ট রাইটার ওবায়দ হক। ভাই পেছন থেকে বললো যে ওবায়দ হক এখনকার লেখা বেস্ট রাইটার। অবশ্যই সামাজিকে আমি যাদের গল্প পড়েছি ওবায়দ হক আমার তাদের মধ্যে সব থেকে প্রিয়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এরপর হচ্ছে সন্দীপন পাঠশালা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মিত্র এবং ঘোষ থেকে প্রকাশিত হয় এই বইটা। এই বইটা আমাকে আমার এক বন্ধু উপহার দিয়েছে, মানে বইমেলা থেকেই কিনে দিয়েছে, 300 টাকা মুদ্রিত মূল্য। এই বইটা আমি খুব তাড়াতাড়ি পড়া শুরু করব। যেটুকু আমি এটুকু পড়ে বুঝেছি যে এখনকার দিনে টিচারদের লাইফ যতটা লাক্সারিয়াস লাইফ তারা কাটান, বা যে পরিমাণ মানে তাদের স্যালারি স্ট্রাকচারের চেঞ্জেসই হোক বা লাইফস্টাইলের চেঞ্জেসের জন্যই হোক, তাদের জীবন একটা অন্য মাত্রা নিয়েছে। কিন্তু আগেকার দিনের আমরা যদি শিক্ষকদের কথা দেখি, তাদের জীবনটা কিন্তু একদম ভীষণ ছাপোষা সাদামাটা একটা জীবন। হয়তো বা সেই রকম কোনো মানে শিক্ষকের জীবন নেই যতটা আমি এটুকু পড়ে বুঝেছিলাম। কারণ এখানে লেখাই হয়েছে যে বাংলাদেশের শিক্ষক জীবন অবহেলিত, অনাদৃত। পাঠশালায় শিক্ষক বা পণ্ডিত মশায়ের তো কথাই নেই। এদের সুখ দুঃখ অবহেলিত, সমাজ জীবনের সামান্যতম সম্মান থেকেও এরা বঞ্চিত। এদের নিয়ে 2-4টে হাস্যরসাত্মক রচনা আমাদের সাহিত্যে আছে, সেগুলি এদের প্রতি অবহেলার নিদর্শন। সীতারাম আমার কাছে বাস্তব, তার মনের পরিচয় বহুবার পেয়েছি। তাকে সাহিত্যে রূপদানের বাসনা ছিল, এতদিন তা সম্ভবপর হওয়ায় আমি নিজে আনন্দিত হয়েছি সব থেকে বেশি। অর্থাৎ কোনো একজন শিক্ষককে যাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজের চোখে দেখেছিলেন, তার জীবনী এখানে উঠে আসবে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনী যখন আপনারা বুঝতেই পারছেন বেশ কিছুটা আগের সময়ের লেখনী, তো সেই সময় শিক্ষকদের অবস্থা কেমন ছিল বা সমাজে তারা কি দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করেছেন সেটা নিয়েই লেখা। এই বইটা আমি খুব তাড়াতাড়ি পড়বো। এমনিও সামাজিক গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি যে বইটা বলবো সেটা হচ্ছে দেবতোষ মণ্ডলের জীবনপুরের পথিক। এটা কমলিনী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমি আমার সাজেশন ভিডিও বানানোর সময়ও বলেছিলাম যে দেবতোষ মণ্ডল আমারই এক ক্লাসমেটের বাবা এবং কাকু কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তার জীবনের যত সাহিত্য ছিল সেগুলোকে একত্রিত করে তার দাদা এই বইটা প্রকাশ করার কাজে এগিয়ে এসেছিলেন এবং তার জীবনের অনেক কাহিনী রয়েছে এখানে। এই বইটা আমি খুব তাড়াতাড়ি পড়বো। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ। আচ্ছা, এই বইটা একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, বিন্দু বিসর্গ প্রকাশনী থেকে। এটা 250 টাকা মুদ্রিত মূল্য। আর এটা দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ, রামনাথ বিশ্বাসের লেখা। এটাও বিন্দু বিসর্গ থেকে প্রকাশিত হয়েছে, 200 টাকা মুদ্রিত মূল্য। এই বইটা আমার শেষ হয়ে গেছে পড়া। একজন মানুষ যিনি সাইকেলে করে বিভিন্ন দেশে ঘুরছেন, তখন যখন তিনি কোরিয়াতে পৌঁছান এবং কোরিয়া তখন রয়েছে জাপানের অধীনে, তখন কোরিয়াতে পৌঁছে উনি কোরিয়াকে কিভাবে দেখছেন, বা আমাদের দেশেও তখন ইংরেজ শাসন রয়েছে, আমাদের দেশে ইংরেজ শাসন এবং সেখানে জাপানের যে শাসন, এই দুটো পদ্ধতির মধ্যে কতটা পার্থক্য রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে এই বইটা আমার শেষ হয়ে গেছে এবং আমি কোনো একটা ভিডিওতে এটা নিয়ে অবশ্যই কথা বলবো। বেশ ছোট্ট একটা বই, পড়া শেষ হয়ে যায়, একটা আলাদা দৃষ্টিভঙ্গি জানা যায়। বাইরের দেশের মানুষরা ভারতীয় মহিলাদের সম্পর্কে কত ভুল ভাবেন এবং তার সেই ভুল এই যে পথিক তিনি কিভাবে দূর করেছিলেন সেই সব নিয়ে অনেক কিছু জানা যায়। তো ছোট্ট একটা বই, বেশ পড়া হয়ে যায়। এবং এখানে কোরিয়ার সিম্বল রয়েছে, তখনও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আলাদা হয়নি, জাপানের অধীনে তারা রয়েছে। এরপর যে বইটা আমি বলবো সেটা হচ্ছে মিষ্টি লঙ্কা, সৌম্যজিৎ চ্যাটার্জির লেখা একটা মিষ্টি প্রেমের উপন্যাস। এই যে বসন্ত আসছে সেই মুহূর্তে, ইতিকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে 225 টাকা। এই বইটা নিয়ে আমি যদি কথা বলি, বইটা আপনারা বুকমার্ক দেখতে পাচ্ছেন, 116 পাতায় আমি পৌঁছে গেছি। আজকেই এই বইটা শেষ হয়ে
হয়ে যাবে, এর একটুই বাকি আছে। মিষ্টি লঙ্কা এই বইটায় দুটো আলাদা ব্যক্তিত্বের মানুষ কাছাকাছি আসছে, মানে যতটা আমি শুরু করছি তারা একটা সাহিত্য বা লেখালেখি করার জন্য একটা ইন্টার্নশিপ কলেজে গ্রুপে যুক্ত হচ্ছে, এবং এক জায়গায় ইন্টার্নশিপ করতে গিয়ে যে একজন ছেলে রয়েছে সার্থক, সে একদম বাস্তববাদী, বাস্তব লেখা পছন্দ করে, এবং অন্তরা মেয়েটি সবসময় রোমান্স বাস্তবের দুনিয়া থেকে অনেকটা দূরে একটা গোলাপি দুনিয়ায় বাস করে। সার্থক যে যুক্তিবাদী বাস্তবিক চিন্তা ভাবনা নেয়, এবং অন্তরা যে সবসময় প্রেমের দুনিয়ায় বা রূপলী দুনিয়ায় বাঁচতে পছন্দ করে, গোলাপি জগৎ তার। এই দুজন মানুষ যখন কাছাকাছি আসে বা যখন তাদের দেখা হয়, তাহলে তারপরে যেটা হয় সেটা হচ্ছে সংঘাত। দুজন মানুষ ভীষণ আলাদা চারিত্রিক দিক থেকে, এবং তাদের এই আলাদা হওয়ার জন্য তাদের জীবন, তাদের অতীত, কিভাবে তাদের এই ভূমিকা নিয়েছে, সেই সব কথা ধীরে ধীরে সামনে আসতে থাকে, এবং দুজনের মধ্যে বন্ধুত্ব বা একটা সেই ঘৃণার জায়গাটা একটু করে প্রশমিত হয়। তাদের মধ্যে কি বন্ধুত্ব থেকে প্রেমের এই যে যাত্রা, সেটা কেমন হবে, কি কি প্রতিকূলতা আসবে, বা কিভাবে ওই আনফোল্ড হবে ব্যাপারগুলো, সেটা নিয়েই লেখা মিষ্টি লঙ্কা। টিনেজার যারা রয়েছে তাদের পড়তে খুব ভালো লাগবে। মানে প্রত্যেকটা প্রেমের গল্পই অ্যাকচুয়ালি একই রকম কিন্তু আলাদা, কারণ প্রত্যেকটা প্রেমে পড়ার ধরন আলাদা, প্রেমের ধরন আলাদা, বোঝাপড়া আলাদা। কোথাও সবসময় মাখো মাখো প্রেম, কোথাও খুনসুটি, কোথাও বা রয়েছে ঝগড়া, তো কোথাও রয়েছে অনেক বেশি বন্ধুত্ব, বোঝাপড়া, ভীষণ রেসপেক্ট। তো প্রত্যেকটা প্রেমের আমার যেটা মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে, যে প্রেমের ধরনগুলো আলাদা হয়। হয়তো প্রেম ব্যাপারটা একটাই, ভালোবাসা ব্যাপারটা একটাই, কিন্তু তাদের যে ইভলভ করে তারা যেভাবে আনফোল্ড হয়, যেভাবে সম্পর্ক এগোয়, সেই জিনিসগুলো মানে সেই ব্যাপারটা খুবই আলাদা, এবং প্রত্যেকটা জার্নি তার নিজের মধ্যেই ভীষণ সুন্দর। তো আমার মনে হচ্ছে এই জার্নিটা তারা উপভোগ করবে যারা বেশ কম বয়সে রয়েছে, টিনেজে রয়েছে, তাদের বেশ ভালো লাগবে। এবং বলতে লজ্জা নেই যে বইয়ের প্রথম কয়েক পাতা আমার বেশ প্রেডিক্টেবল মনে হলেও বই যত এগিয়েছে আমারও বেশ ইন্টারেস্ট কাজ করেছে, কারণ আমরা এরকম আলাদা চরিত্রের মানুষ আমাদের আশেপাশে দেখতে পাই, তাদের মধ্যে সংঘাত, প্রেম সবই দেখতে পাই। তো বইটা কোন দিকে যাবে সেসব অব্দি রূপকথা হবে না ট্র্যাজেডি আমি জানি না, বেশ অনেক দূর আমি চলে এসেছি। আর হয়তো বিকেলে ভিডিওটা বানালেই আমার এই বইটা শেষ হয়ে যেত, আজকেই শেষ করে ফেলবো। যারা ওই আর কি, শেষ হলে আবার ডিটেলসে কথা হবে। এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওবায়দ হকের আর কাঠি। এই বইটা আমার এবার লিস্টে ছিল না, কিন্তু আমি যখন জানতে পারলাম যে ওবায়দ হকের বই বেরোচ্ছে, তখন আমি ঠিক করেছিলাম যে আমি বই কিনবই। মানে ওবায়দ হকের কোনো লেখা আমি বাদ দিতে চাই না। এখনো অবধি যে কটা বই আছে আমি সব পড়ে ফেলেছি, টেইলাচোরাও পড়া হয়ে গেছে। আমার লাস্ট দুটো বই বাকি আছে ওবায়দ হকের পড়া, এটা এবং আরেকটা দেখাবো। সেই দুটোর জন্যই আমি মানে পড়ছি না, কারণ এটা পড়া হয়ে গেলে তো আমার ওবায়দ হক শেষ হয়ে যাবে। এবং আর কাঠির প্রচ্ছদটা এত সুন্দর লাগছে, রোদে রাখলে আমি স্পেশালি দেখেছি যে এই প্রচ্ছদটা আরো বেশি সুন্দর লাগে। এটাই হয়তো কারণ যে রাতে ভিডিও না বানিয়ে আমি দিনে বানাচ্ছি, কারণ আমি আপনাদের একটু এই রোদের মধ্যে দেখাতে চাই। আর কাঠি কি নিয়ে আমি কিচ্ছু জানি না, 300 টাকা মুদ্রিত মূল্য, অরণ্যমন থেকে প্রকাশিত হয়। যেহেতু ওবায়দ হকের বই তাই আমি কিনে ফেলেছি, এবং পড়া শেষ হলে অবশ্যই জানাবো। এবং আবারও এই বইটা আমাকে আমার এক বন্ধুই বইমেলা থেকে উপহার দিয়েছে, মানে আমি এবার বেশ কিছু বই উপহার হিসাবে পেয়েছি। এরপর যে বইটা সেটা হচ্ছে উল্কাড়া গল্প শুনতে ভালোবাসে, তৃণময় দাসের লেখা, কল্পবিশ্ব প্রকাশনী থেকে প্রকাশিত হয়, 300 টাকা মুদ্রিত মূল্য। আমি যখন কল্পবিশ্বে একটা বই কিনতে ঢুকেছিলাম তখন আমার এক বন্ধু সঙ্গে ছিল, এবং ওই বন্ধুটাই বললো যে এই বইটা নিতে পারি, কারণ মানে আমাকে বলে যে এটা নেবার কথা, আমার গল্পটা মানে বইটা ভালো লাগবে বলে তার মনে হয়, কারণ সে আমার টেস্ট কিছুটা জানে, এবং আমি তার কথায় বিশ্বাস করে বইটা নিই। এবং 3টে গল্প আমি পড়েছি এখনো অবধি। আমি আপনাদের সূচিপত্র দেখাই। আমি পড়ে নিয়েছি সুশ্রুত, কোলাহলের সন্তান এবং কানু একা। 3টে গল্পই পড়ার পরে আমার এক অদ্ভুত উপলব্ধি হয়েছে। মানে আমার মনে হয়েছে যে এরকম রকম বই বাংলায় আছে এবং আমি পড়িনি। মানে আমি কত কম সমসাময়িক বাংলা সাহিত্যকে জানছি, এটা আমার ভীষণভাবে বাজে লেগেছে যে আমি সমসাময়িক বাংলা সাহিত্যকে এক্সপ্লোরই করছি না। আমার ফ্যান্টাসি খুব ভালো লাগে, এবং এত সুন্দর ফ্যান্টাসির একটা বই বাংলা সাহিত্যে রয়েছে, বাংলায় এখন লেখা হচ্ছে, আমি এটা এক্সপ্লোরই করতাম না যদি আমার ওই বন্ধুটি না বলতো। এবং এটা আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আজকে এই ভিডিও বানানোর আগে একটা গল্প পড়লাম, কাল রাতে 2টো পড়েছি, এবং আশা করছি এটাও আজকালের মধ্যেই আমি শেষ করে ফেলবো। তো এই বইটা আমি জেনুইনলি এটা নিয়ে কথা বলবো, এবং এই বইয়েরই একটা গল্প, উল্কাড়া গল্প শুনতে ভালোবাসে, এই নামেই এখানে লেখা হয়েছে। এইটা ছিল আরও একটা বই। এরপর আমি যে বইটা দেখাবো, কল্পবিশ্বে যে বইটা আমি কেনার জন্য মূলত ঢুকেছিলাম, পাখিদের নানা কথা, সনত কুমার ব্যানার্জির লেখা। এই বইটার মুদ্রিত মূল্য 350 টাকা। এই বইটা কোনো রকম তাড়াহুড়ো করে শেষ করা বা বাকি বইগুলো আমি যত দ্রুত পড়ছি সেইভাবে শেষ করার জন্য কেনা না, বরং পাখিদের প্রতি আমার যে একটা আগ্রহ রয়েছে, পাখিরা সবসময় আমাকে ছোটবেলার থেকে অনেক বেশি ভাবিয়েছে, সেই পাখিদের সম্পর্কে আমি ধীরে ধীরে জানতে চাই। এই বইটাও আমি অবশ্যই পড়ে শেষ করবো, এবং হয়তো কিছুদিনের মধ্যেই পড়বো। তবু এটা অত তাড়াহুড়ো করে না, একটু
একটু একটু করে সেই খাবার মতন করে আমি যেভাবে আমরা গরমের দুপুরে বসে আচার খাই না, একটা বই পড়তে পড়তে একটু একটু করে আমি সেইভাবে এই বইটা শেষ করতে চাই। এখানে সূচিপত্র দেখছেন কি কি রয়েছে এবং আমি এটা ধীরে ধীরে পড়বো, অবশ্যই পড়বো। এটা একটা নন ফিকশন বই, ধীরে ধীরে এই বইটা শেষ হবে। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো আবারও ওবায়দ হকেরই লেখা জল নেই পাথর, প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, মুদ্রিত মূল্য 250 টাকা। এখানে ওবায়দ হক নিয়ে আমার একটা বেশ মজার জিনিস মনে হয়েছে যে আমি আরকাঠিটা যদি একটু বের করি আপনারা দেখতে পারবেন, আরকাঠি বা সমস্ত বইতে ওবায়দ হকের শেষে এটাই লেখা থাকে যে বইয়ের শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয়, লেখক যুবক নাকি বৃদ্ধ, শিক্ষিত নাকি অশিক্ষিত, ধনী নাকি দরিদ্র এগুলো অপ্রাসঙ্গিক, লেখকের পরিচয় পাওয়া যাবে প্রথম ও শেষ পৃষ্ঠার মাঝের পৃষ্ঠাগুলিতে। এই সেম লেখা প্রত্যেকটা বইতে আপনি পাবেন। জলেশ্বরী, নীল পাহাড়, কাঙাল সংঘ, তেইলাচোরা, একটি শাড়ি ও কামরাঙা বোমা। হঠাৎ করে এই বইটাতে এসে আসছে যে লেখক দরিদ্র, বয়স 40-এর কাছাকাছি, চুলদাড়ি পাকতে শুরু করেছে কিন্তু বুদ্ধি হয়নি, তাই এখনো লেখালেখিতে লেগে আছে। মানে এখানেই হয়তো ওবায়দ হক বাকিদের থেকে আলাদা। আর একটা জিনিসে ওবায়দ হক বাকিদের থেকে আলাদা, সেটা আমার মনে হয় উৎসর্গ। বেশ মজার মজার উৎসর্গ দেন। এটার উৎসর্গ ছিল মুদ্রাস্ফীতিকে, পাঠকদের চাপ, পাঠকদের অনুরোধ এবং শুভাকাঙ্ক্ষীদের মাথার দিব্যও আমাকে লেখার টেবিলের ধারে কাছে নিতে পারেনি, কিন্তু এই মুদ্রাস্ফীতি আমাকে ঘাড় ধরে লেখার টেবিলে বসিয়েছে। আমি জানি না বাংলা বই লিখে লেখকদের কতটা ইনকাম হয়, এবং ওবায়দ হকের মতন লেখক যিনি বইয়ের সংখ্যা বাড়ানোর জন্য কখনো লেখেন না, সবসময় বেস্ট কন্টেন্ট নিয়েই আসেন এবং খুব কম বই তার মার্কেটে রয়েছে, কিন্তু সার্কাস্টিক ওয়েতে হলেও উনি যেই উৎসর্গটা করেছেন বেশ মজার। এই বইটা খুব ছোট বই এবং সম্ভবত এরপর মানে আমি যে দুটো বই এই মুহূর্তে পড়ছি, উল্কারা যখন কথা বলে এবং মিষ্টি প্রেমের ওই যে গল্পটা মিষ্টি লঙ্কা, এই দুটো শেষ হলেই আমি সম্ভবত এই বইটা শুরু করব। তবে ওই যে বললাম ওবায়দ হকের বই আমি শেষ করতে চাইছি না, একবার শেষ করলে তো আবার সেই 1 বছরের অপেক্ষা। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো অভিযান প্রকাশনী থেকে প্রকাশিত হয় 2 বাংলা থ্রিলার গল্পের সংকলন থ্রিলার অভিযান 5, সম্পাদনা করেছেন মারুফ হোসেন, প্রকাশক নিজেই, এবং মুদ্রিত মূল্য 450 টাকা। এর যদি আপনি সূচিপত্র দেখেন তাহলে হচ্ছে সূচিপত্রে বিভিন্ন লেখকের আলাদা আলাদা লেখকদের লেখা রয়েছে, যার মধ্যে এখানে আপনারা লিস্ট দেখতেই পাচ্ছেন। এই গল্প সংকলনে আমি 3টে গল্প এখন অবধি পড়েছি। কল্যাণ মুখোপাধ্যায়ের সন্তান, যেটা আমার বেশ মনে হয়েছে প্রেডিক্টেবল এবং সেরকমভাবে যে থ্রিলিংয়ের কাজ করেনি। এরপর আমি পড়েছি অরিত চক্রবর্তী স্মৃতি সংগ্রহ, যেটা আমার বেশ ইউনিক কনসেপ্ট মনে হয়েছে। একটা ছবি এবং সেই ছবিটা কথা বলে, কিন্তু অন্যভাবে, যেভাবে আমরা ভাবছি সেভাবে না। ছবিতে যদি স্ক্যানার লাগানো থাকে এবং সেই স্ক্যানারের মাধ্যমে মানে লুকিয়ে থাকে, একটা অভিনব একটা কনসেপ্ট মনে হয়েছে, যেখানে খুন খারাপই তো নেই কিন্তু একটা টান টান ব্যাপার রয়েছে। এরপর আমি মোহাম্মদ নাজিমুদ্দিনের ডিব্বা পড়েছি, যেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে বা আমাদের জীবনে আশীর্বাদ অভিশাপ একসাথে হয়ে উঠতে পারে, একটুখানি বেশ দোলাচলে থাকে। তো ডিব্বাটা অ্যাকচুয়ালি অ্যালেক্সার কথা বলা হয়েছে, আপনারা পড়লে শেষ করলে তাহলে বুঝতে পারবেন। বাকি গল্পগুলো আমি সময় নিয়ে অবশ্যই পড়বো। বেশ বড় একটা বই, প্রায় 250 পাতার কাছে, এবং শেষে প্রত্যেকটা লেখকের ছোট্ট ছোট্ট করে তাদের যে পরিচিতি সেটা দেওয়া আছে। এই বইটা শেষ করলে কথা হবে। জানি এটা একটা জনপ্রিয় সিরিজ, কিন্তু এর আগের বইগুলো আমার পড়া হয়নি। এরপর আমি যে বইটা বলবো সেটা হলো নিখাত বাঙালির লেখা ফাজিলের হরিবংশ। নিখাত বাঙালির লেখার সঙ্গে আমার পরিচয় আমার এক বন্ধুর মাধ্যমে। আনফর্চুনেটলি আমি আজও নিখাত বাঙালির একটা বইও শেষ করিনি। বাঙালির দুর্গাপুজো আমি 2বারই 80% পড়ে রেখে দিয়েছি এবং জানি না কবে শেষ করবো, কারণ আমি প্রায় বলি বারবার করবো। তো এটা রয়েছে বৃত্তি প্রকাশনী থেকে। তবে আমি এটা বলবো, নিখাত বাঙালি পড়ে আমি অন্যভাবে ভাবতে শিখেছি, অন্যভাবে উনি আমাকে ভাবিয়েছেন, বা এই পৌরাণিক লেখালেখির প্রতি বা জানার প্রতি একটা আগ্রহ আমার ওনার লেখা বাঙালির দুর্গাপুজো পড়ে অবশ্যই হয়েছে। লেখক এখানে লিখে দিয়েছেন ফাজলামি চলতে থাকুক, তো আমরা অবশ্যই ফাজলামি চালিয়ে যেতে, মানে আমিও আপনাদের বলবো যে ফাজলামি চলতে থাকুক। এখানে আমার এই বইটা একটু সময় নিয়ে পড়ার ইচ্ছা আছে, এই জন্য আমি বইমেলা থেকে এসে গত 10 দিনে বোধহয় এত বই আমার পক্ষে এত বই আমার 7-8-9টা বই শেষ হয়ে গেছে এই মাসে, আজকে অর্ধেকও হয়নি মাসের তার মধ্যেই। তো কিন্তু এই বইটা আমি চাইছি যে একটু ধীরে ধীরে পড়বো, একটু সময় নিয়ে আমি পড়বো। এই বইটা সঙ্গে আরেকটা যেটা জিনিস আমি পেয়েছিলাম যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা আমি একটু না দেখালেই নয়। অবশ্যই আমি যখন ফাজিলের হরিবংশ নিয়ে ডিটেলস ভিডিও বানাবো তখন দেখাবো। ম্যাপটা হয়তো একেবারে আসবে না, একটা পুরো বংশ তালিকা রয়েছে, পুরোপুরি একটা বংশ তালিকা, এবং সুন্দরভাবে সেটা দেওয়া রয়েছে। আমি জানি ভিডিওতে পুরোপুরিভাবে এলো না এটা, কখনো আমি পরের বার ভিডিওর সময় চেষ্টা করব দেখানোর। তো এটা একটা সুন্দর এরকম খাপের মধ্যে করেই দেওয়া হয়েছে, আমি পরে গুছিয়ে রাখছি। এই বইটা শেষ করে কথা হবে।
এর পরের যে বই সেটা হলো ছায়াযুদ্ধের শেষে মানস চৌধুরীর লেখা, বইভাষিক থেকে প্রকাশিত এই বইটা। 180 টাকা মুদ্রিত মূল্য এবং বেশ ছোট একটা বই, 80 পাতার। এই বইটা মূলত একটু অন্যরকম উপন্যাস বা বই বলে আমার মনে হয়েছে, যেটা একটা কনফেশনের ঢঙে লেখা হয়েছে। বলা হচ্ছে যে দার্শনিক চিন্তাগদ্য পৌরাণিক অতীত থেকে আধুনিক বর্তমান এবং অধুনা চিন্তকের অনিশ্চিত ভবিষ্যতের পথে হেঁটে যায় নক্ষত্রের নীরব চলনে। জীবনের যে খোঁজ উপন্যাস নামক বিচিত্ররূপ জীবের মনোভূমি, সেই অনন্ত অন্বেষণের প্রতি এই ছায়াগল্পের প্রত্যেক পৃষ্ঠা। ছোট বই, সময় লাগবে না বেশি একটা পড়তে, অবশ্যই শেষ করব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এইভাবে বইটা রয়েছে। একদম ছোট্ট একটা বই, একটু অন্য ঢঙে লেখা, একটু অন্য স্টাইল, তাই চেষ্টা করে দেখবো পড়ার। কেমন লাগে অবশ্যই জানাবো। এরপর আবারও বইভাষিক থেকেই কেনা একটি বই, সেটা হচ্ছে মণিপূর্ণী উপন্যাস লেখা নিষেধ, সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা। এটার মুদ্রিত মূল্য 260 টাকা এবং এই বইটা আমি শেষ করে ফেলেছি। এই বইটা যেটা আমার বিশেষভাবে টেনেছিল আমাকে, সেটা হচ্ছে উৎসর্গ। সেই সমস্ত সহনাগরিকদের উদ্দেশ্যে যাদের চোখে চোখ রেখে ক্ষমা চাওয়ার সাহসও আর আমার নেই। সত্যি আমাদের মণিপুরের মানুষদের চোখে চোখ রেখে সাহস নেই ক্ষমা চাওয়ার। এই বইটা আমি শেষ করেছি এবং এই বইটা পড়তে গিয়ে একটা অদ্ভুত উপলব্ধি হয়েছে আমার। বইটা নিয়ে আমার আরও কথা বলার অবশ্যই ইচ্ছা আছে এবং বইটা নিয়ে আমার মনে হয়েছে যে এই টাইপের লেখা ভীষণ প্রয়োজন। যে কথাগুলো আমরা বলতে পারি না, যে প্রশ্নগুলো আমরা হয়তো শাসকের চোখে চোখ রেখে করতে পারি না, সেগুলো নিয়ে সাহিত্য আসুক, গল্প আসুক, উপন্যাস আসুক। ঠিক উপন্যাসও না, আবার কোথাও গিয়ে মিলে যায়, ছোট ছোট অধ্যায় করে লেখা এবং তারপর পুরোটা ইন্টারকানেক্টেড, সেটা আপনি লাস্টে গিয়ে বুঝতে পারবেন। বেশ ভালো, একটা কষ্ট, একটা অন্যরকম অনুভূতি দেয়। কিছু জায়গায় ম্যাজিক রিয়ালিজমও আছে এবং কিছু জায়গায় সেই নির্মমতা রয়েছে, যেটা মণিপুরকে ছেয়ে ধরেছিল, ঘিরে রেখেছিল। আমাদের ব্যর্থতা আছে, প্রশাসনের ব্যর্থতা আছে। ওভারঅল এই বইটা আমার বেশ ভালো লেগেছে এবং এটা নিয়ে আমার ডিটেলসে আলাদা ভিডিওতে কথা বলার ইচ্ছা আছে। এবং সবশেষ বোধহয় আর একটাই বই বাকি আছে, সেটা হচ্ছে যে জীবন সার্কাসে, সৌম্যদেবের লেখা। খোয়াবনামা থেকেই প্রকাশিত হয়, যেটা কিনতে গিয়ে আমি তেইলাচোরের সন্ধান পাই এবং এই বইটাও আমার শেষ হয়ে গেছে। বইটার এই জায়গাটা এত সুন্দর লেগেছিল দেখে, মানে এটা একটা আলাদাই, সেই ছোটবেলায় যারা সার্কাস দেখেছেন, আমাদের কৃষ্ণনগরে প্রত্যেকবার বারোদোলের মেলায় সার্কাস আসতো এবং আমি বাবা মা ভাইয়ের সাথে দেখতে যেতাম। গরমের মধ্যে তাল পাতার পাখাগুলো কিনে, সেই ছোটো ছোটো পাখা কিনে বসে বসে দেখা, কারণ তখনও ফ্যান ছিল না, কাঠের বেঞ্চ হতো বা স্টিলের চেয়ার হতো। এইখানে যে সেই সিংহ, হাতি, পাখি, কাকাতুয়া সাইকেল চালাচ্ছে, মেয়েরা দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, জোকার যিনি একজন রয়েছে নাকে বল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে সার্কাসের আলাদা স্মৃতি রয়েছে, অনেক গল্প রয়েছে। কত সার্কাস দেখতে গিয়ে গরমে আর থাকতে না পড়ে বাবাকে বলেছি বেরিয়ে যাব, আবার পরের দিন বায়না ধরেছি যে সার্কাস দেখতে নিয়ে চলো। সার্কাস দেখতে দেখতে হঠাৎ করে ভীষণ ঝড় উঠেছে, সার্কাস দেখা ফেলে আমরা দৌড়ে পালিয়েছি। তো এই বইটা আমি শেষ করেছিলাম। তবে এই বইটা শেষ করার পর আমার যেটা মনে হয়েছে যে বইটা ভালো, কিন্তু সামহাও আমি একটু হলেও ডিসঅ্যাপয়েন্টেড, একটু না বেশ ডিসঅ্যাপয়েন্টেড। কারণ যে জীবন সার্কাসের বলতে আমি ভেবেছিলাম পুরোপুরি সার্কাসের জীবন দেখানো হবে। এখানে মূলত দেখানো হয়েছে লেখক তার সার্কাসে কাজ করার সময় জীবনে যে অভিজ্ঞতা কালেক্ট করেছেন এবং আমরা যদি সেগুলোকে একসঙ্গে আনি তাহলে দেখব 70% কাহিনীরই সার্কাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে কথাগুলো আপনার খারাপ লাগবে, আমি সেটা একবারও বলছি না, সেগুলো জীবনের গল্প, ভালো লাগবে। প্রান্তজনের কথা সিরিজ লেখা, প্রান্তজনের কথা বলবে, আলাদা রকম একটা গল্প, সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্প। কিন্তু যেভাবে নামটা বলছে যে জীবন সার্কাসের না, ওনার জীবনের গল্প। তো এখানে আমার কোথাও একটা মনে হয়েছে যে নাম দিয়ে একটু মিসলিড করা হয়েছে, বাট বইটা ভালো, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। বইটা বেশ ভালো, আমি খুব তাড়াতাড়ি পড়ে শেষ করেছি। আর বইটার ওভারঅল প্রেজেন্টেশনও খুব সুন্দর, যেটা এইটা টেক্সচার দিয়ে লেখা রয়েছে। তারপরে আমি যেটা বললাম, এখানে সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে। বইয়ের ভেতরে কোনো ইলাস্ট্রেশন নেই, থাকলে হয়তো ভালোই হতো, জমে যেত। তবে সুন্দর সুন্দর কয়েকটা লাইন আছে, এখানে হাইলাইটার দিয়ে আমি দাগিয়েও ছিলাম। যদি कद बड़ा नहीं होता एरिया उठाने से, ऊंचाइयां तो हासिल होती है सर झुकाने से। আর একটাও ছিল খুব সুন্দর লাইন, যেটা আমি মার্ক করেছিলাম, काम किए जा राम भजे जा ना किसी का डर है, इस जगत में सभी मुसाफिर ना किसी का घर है। বইটা আমার ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম আমি পরে আবার পরবর্তীতে কথা বললাম। আমার যতদূর মনে হচ্ছে আমাদের বইয়ের কালেকশন এখানেই শেষ হয়ে গেছে। আরও কিছু বই যেগুলো আমি গিয়েছিলাম বইমেলায়, কিন্তু তখনও সেগুলো প্রিন্ট হয়ে আসেনি, সেই জন্য সেই বইগুলো আমি কালেক্ট করতে পারিনি এবং পরবর্তী সময়ে আমি আমার কোনো বন্ধুকে বলে সেটা কালেক্ট করিয়েছি এবং সেই বইগুলো এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। ওগুলো এসে পৌঁছালে আমি আরও একটা ভিডিও বানাবো, হয়তো ওখানে খুব কম বই আছে, 5-6টা বই থাকবে হাইয়েস্ট। সেই বইগুলো আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আমার কাছে যে বইগুলো ছিল বা যে বইগুলো আমি এইবার বইমেলা থেকে সংগ্রহ করেছি, সেগুলো এটাই রয়েছে। কতগুলো বই আমার এখনো অবধি গোনা হয়নি। এখানে এখন অবধি আমি যে কটা দেখতে পাচ্ছি 9টা হলো, 9টার সাথে আরও
তিনটে মিলে 12টা হলো, 12 আর 3-এ 18 হলো, 12 আর 3-এ 15 হলো, 15 আর 3-এ 18 হলো, যার মধ্যে বেশ কিছু বই আমি অলরেডি পড়ে ফেলেছি এবং এটার জন্য আমার বেশ কনফিডেন্স কাজ করছে যে না আমার পড়ার একটু ফিরছে, মানে গতিটা ফিরেছে। যেমন আমি যে বইগুলো শেষ করে ফেলেছি সেগুলো আমি আপনাদের দেখিয়েছি এবং ডিটেলস ভিডিও অবশ্যই কথা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনারা আপনাদের বই লিস্টটা জানিয়ে যাবেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই প্লিজ হাইপ করে দেবেন ইউটিউবকে এটা বোঝানোর জন্য যে আপনি আমাদের কন্টেন্ট লাইক করছেন। অবশ্যই যদি কন্টেন্ট লাইক করে থাকেন। আজ আসছি, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে।